রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব অংশ নেবেন ইফতারে। সংস্কার পট পরিবর্তনে পাশে থাকবে জাতিসংঘ, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর অ্যান্তোনিও গুতেরেস। নির্বাচন সামনে রেখে তৃণমূল সাজাতে অগ্রাধিকার দিচ্ছে এনসিপি, জেলায় কমিটি দিচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঈদ উপলক্ষে ট্রেন বাসের আগাম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে। রাজশাহী, খুলনা সহ 6 জেলায় মৃদু তাপপ্রবাহ, সিলেট বিভাগে বজ্রবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছেছেন। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে দুপুর 1:15টার দিকে কক্সবাজার পৌঁছান তারা। জাতিসংঘ মহাসচিবকে কক্সবাজারে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকী আজম। সেখান থেকে সরাসরি উখিয়া এবং পরে রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন অ্যান্তোনিও গুতেরেস। সন্ধ্যায় প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। এছাড়াও নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কক্সবাজারে তো প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব আছেন, আজকে সারাদিনে তাদের কি কি কর্মসূচি রয়েছে? দুপুর 1টায় জাতিসংঘের এবং প্রধান উপদেষ্টা তারা ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজার বিমানবন্দর অবতরণ করে এবং এরপরই যে জাতিসংঘের মহাসচিব করে তিনি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা তিনি কক্সবাজার হাউসে আছেন। এরপরে তিনি যাবেন খুরুশকুল আশ্রয় প্রকল্প, সেখানে প্রকল্প এলাকাগুলো দেখবেন। এরপরে তিনি পর্যটন সেক্টরে যারা কাজ করছেন বা স্টেকহোল্ডারদের সাথে একটি মত বিনিময় করবেন। এরপরে তিনিও হেলিকপ্টার থেকে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পৌঁছানোর পরপরে সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং রোহিঙ্গাদের বিভিন্ন কর্মকাণ্ড তারা প্রত্যক্ষ করবেন। পাশাপাশি আমি রোহিঙ্গার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যদি আন্তর্জাতিক গুতেরেসের সাথে তারা কথা বলার সুযোগ পান তাহলে তারা সম্প্রতি সময়ে আপনি জানেন আগামী 1 তারিখ থেকে রোহিঙ্গাদের যে খাদ্যের ডলার যে কমিয়ে ফেলার যে কথা বলছেন সেটি কিভাবে বাড়ানো যায় সেই কথা বলবেন। পাশাপাশি তারা কিভাবে মিয়ানমারে ফেরত যেতে পারে তো সেই বিষয়ে তারা বক্তব্য পেশ করবেন। অ্যান্তোনিও গুতেরেস তিনি রোহিঙ্গাদের লার্নিং সেন্টার, সেখানকার আরো বেশ কয়েকটি সেন্টার তিনি ঘুরে দেখবেন। সবশেষ তিনি সন্ধ্যা নাগাদ 1 লক্ষ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি এবং সবশেষ তিনি এই ইফতার শেষ করার পরেই প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব তারা ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। কক্সবাজার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। বাংলাদেশের চলমান সংস্কার ও পট পরিবর্তনে পাশে থাকবে জাতিসংঘ। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এক্সে কথা জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
এর আগে সকাল 10:15 দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয় এ বৈঠক। প্রায় 1 ঘণ্টার এ বৈঠকে হয় নানা বিষয় আলোচনা। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তোনিও গুতেরেস সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গেও কথা বলেন তিনি। পরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে প্রধান উপদেষ্টার সাথে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে তৃণমূল সাজাতে অগ্রাধিকার দিচ্ছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি, যেখানে যুক্ত হতে পারবেন ফ্যাসিবাদ বিরোধী অন্য দলের সাবেক অভিজ্ঞ সদস্যরাও। এদিকে দেশের বিভিন্ন জেলায় কমিটি সাজাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিকে লেজুর বৃত্তি না থাকলেও নির্বাচনে থাকতে পারে এনসিপির প্রতি সমর্থন। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে আত্মপ্রকাশ হয় ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখলেও দল দুটোর নেতৃত্বে থাকা তরুণদের অধিকাংশেরই নেই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা। আসন্ন নির্বাচন সামনে রেখে নিবন্ধনের শর্ত পূরণে তৃণমূল গোছাতে নজর দিচ্ছে এনসিপি। একটি রাজনৈতিক দলের নিবন্ধন করতে যে শর্তগুলো পূরণ করতে হয়, 1/3 জেলায় অফিস লাগে, আবার শতাধিক থানা বা উপজেলা পর্যায় পর্যন্ত অফিস এবং কমিটির বিস্তৃতি লাগে। এই শর্তগুলো পূরণ করতে যত অল্প সময়ের মধ্যে আমরা পারি, আমরা সেই চেষ্টাটা নেব। রাজনীতিতে নাম লেখাতে প্রতিদিন কার্যালয়ে আসছে নানা প্রান্তের মানুষ। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের পাশাপাশি সমাজের সৎ রাজনীতি অভিজ্ঞ মানুষ খুঁজছে দলটি। নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ, যারা সিনিয়র সিটিজেন আছেন, রাজনীতিতে প্রাপ্য, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও তাদের যুক্ততা এর আগে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এমন যারা বয়সী মানুষেরা আছেন, আমরা তাদেরকেও আমাদের দলের সাথে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এদিকে গবেষণা ও কারিগরি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। 14টি সাংগঠনিক বিভাগ আকারে আমরা সারা দেশ থেকে ভাগ করছি। তো সেখানে গড়ে 4 থেকে 5টি করে হচ্ছে যে জেলা প্রতিটি সাংগঠনিক বিভাগে থাকবে। তো প্রতিটি সাংগঠনিক বিভাগে আবার নির্দিষ্ট সংখ্যক কেন্দ্রীয় কমিটির লোক দায়িত্বশীল থাকবে। এনসিপির সঙ্গে আদর্শগত মিল থাকলেও সংগঠনটি তাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচনে এনসিপির প্রতি সমর্থন থাকতে পারে। জুলাই অভ্যুত্থানের যেই স্পিরিট আকাঙ্ক্ষা, সেটাকে প্রত্যাশা পূরণে তাদের স্তরে ঘোষণা করে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এনসিপিকে ইলেকশনে সাপোর্ট করার সুযোগ আছে। 70-এর নির্বাচনে কিন্তু অনেক ছাত্রনেতারাও আপনার জাতীয় ইলেকশন কিন্তু করে। তো সেই ক্ষেত্রে আমাদের ছাত্র সংগঠন থেকে অনেকের মধ্যে আমি দেখছি যে সে আকাঙ্ক্ষা আছে। তো সেক্ষেত্রে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আসলে অনেকেই ইলেকশন অংশগ্রহণ করার সুযোগ আছে। এদিকে প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় দ্বন্দ্ব প্রসঙ্গে আবু বাকের বলেন, আলোচনার মাধ্যমে ধীরে ধীরে এর সমাধান হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 4,000 কোটি টাকার ইভিএমের দায়িত্ব নিতে চায় না কেউ। 9 মাস আগে ইভিএম প্রকল্প শেষ হলেও এখনো বুঝে নেয়নি নির্বাচন কমিশন। প্রকল্প পরিচালক বলছে, প্রকল্পের আওতায় কেনা মালামাল বুঝিয়ে দিলেও নিচ্ছে না কমিশন। অন্যদিকে ইসি বলছে, সোর্স কোড বা কারিগরি সত্ত্ব, ডিজাইন, ডেটাবেজ বুঝিয়ে দিলে ইভিএম নেবে তারা। এমন সংকটে আটকে আছে ইভিএম হস্তান্তর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2018 সালে 3,825 কোটি টাকা ব্যয়ে 1.5 লাখ ইভিএম কেনে নির্বাচন কমিশন। 2023 সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা 1 বছর বেড়ে গত বছর জুনে শেষ হয়। প্রকল্পের আওতায় কেনা 1.5 লাখ ইভিএমের মধ্যে এখনও প্রায় 1200টির খোঁজ নেই। অন্যদিকে 1 লাখের বেশি ইভিএম নষ্ট। ত্রয়োদশ নির্বাচনে ইভিএমে নয়, কেবল ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। 9 মাস আগে ইভিএম প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও কমিশনের পক্ষে এখন পর্যন্ত পুরোপুরি ইভিএম টেক ওভার করা হয়নি। কবে নাগাদ ইভিএম হস্তান্তর হবে তা নির্দিষ্ট করে কমিশন ও প্রকল্প সংশ্লিষ্ট কেউ বলতে পারেনি। আমাদের পক্ষ থেকে, প্রকল্পের পক্ষ থেকে যাবতীয় কাজ আমরা সম্পন্ন করেছি, বেশ কয়েকবারই সম্পন্ন করেছি, এবং যেভাবে চেয়েছে সেভাবে আমরা কয়েক দফা তাদেরকে বোঝানোর জন্য সকল দলিল, দস্তাবেজ এবং পরিদর্শনে সকল ব্যবস্থা করা হয়েছে। যিনি এটা নেবেন তিনি যদি বলেন যে আমি এটা আর একটু বিস্তারিত দেখতে চাই, তার সেটা প্রাধিকার আছেই, তাই না? যে আমি আর একটু ভালো করে বুঝে নিতে চাই যে হ্যাঁ এটা এখানে কার্যকর। এখন এটার জন্য একটু সময় লাগতে পারে, সে সময়টা
প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া আমার মনে হয় উচিত। প্রকল্প ডিজাইনে দুর্বলতা ছিল বলে মনে করছে সংশ্লিষ্টরা। অন্যদিকে কমিশন বলছে ইভিএম এর কারিগরি বিষয় বুঝে না পেয়ে হস্তান্তরে দেরি হচ্ছে। এখন সোর্স কোডটা যদি আমি না জানি বা ওই মেশিনের সাথে যেটা কম্প্যাটেবিলিটি যদি না জানি, তাহলে যদি ভবিষ্যতে কখনো এটা ব্যবহার করার কথা আসে, যে কটাই থাকুক, বা পরবর্তীতে ডিসপোজালের ক্ষেত্রে ওই জিনিসটার প্রয়োজন আছে। যে এখন সোর্স কোড বোঝার বিষয়, সেটা আমাদের প্রকল্পের স্কোপের বাইরে। প্রকল্প সেভাবে ডিজাইন হয়নি যে সোর্স কোডের যে ডেভেলপ, বিল্ড ইত্যাদি নিয়ে এগুলো কাজ করার মতো করে প্রকল্পটি তৈরি হয়নি। যেহেতু এটা তৈরি হয়নি, তো সেই বিষয়টা আমাদের প্রকল্পের পক্ষে বোঝানো সম্ভব না। প্রকল্প যেভাবে ডিজাইন করা হয়েছে, প্রকল্প যেভাবে প্রস্তুত করা হয়েছে, এটা যেভাবে সমাপ্ত করা হয়েছে, সেই অনুযায়ী সকল কিছুই দিয়ে দেওয়া হয়েছে। এদিকে প্রকল্পে ইভিএম সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে কমিশন। অন্যদিকে ইভিএম সংরক্ষণ বাবদ বিএমটিএফ এর কাছে দেনা বাড়ছে ইসির। ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের প্রায় 4,000 কোটি টাকা নষ্ট করেছে নির্বাচন কমিশন। অযত্নে অবহেলায় বেশিরভাগ ইভিএম নষ্ট ও হদিস মিলছে না। এমন অবস্থায় হস্তান্তর নিয়ে জটিলতার মধ্যে ভবিষ্যতে ইভিএম নিয়ে কি করা হবে খোদ জানে না নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী শিশু নির্যাতন নিপীড়নের গত 15 বছরের রেশ এখনও বলবৎ আছে। এই অবস্থা অব্যাহত থাকলে গ্রহণযোগ্যতা হারাবে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অবিলম্বে আসিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রশাসনের ঢিলেঢালা ব্যবস্থায় অপরাধীরা আশকারা পাচ্ছে, যার কারণে দিন দিন সমাজে নানা অপরাধের মাত্রাও বাড়ছে। রিজভির দাবি, বিগত 15 বছরের বিচারহীনতার রেশ এখনও কাটেনি, তাই যত দ্রুত সম্ভব দেশে শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় জেলাভিত্তিক আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করেছে দলটি। সব সময়ের জন্য আমাদের দল এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা, শিশুরা কেউ রেহাই পায়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। পুরো এলাকা জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিরা পরিবারটির খোঁজ নিতে আসেন। কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস পরিবারের স্বজনদের সাথে কথা বলে সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে প্রয়োজনে আইন সংশোধন করে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। যা কিছু করা লাগে আমরা করবো। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন যে দেশনায়ক তারেক রহমান একটা আইন সেলফ করে দিয়েছেন, আইনজীবীদের একটা কমিটি করে দিয়েছেন। সেই আইনজীবীরা আইনি সহায়তা দেবে, আর হলো ওর সার্বিক সহযোগিতা দেশনায়ক তারেক রহমান করবেন এই আসিয়ার পরিবারের। মূল্যবোধের অবক্ষয়ের কারণে ধর্ষণ বেড়েছে। ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বেরিয়ে আসতে হবে বিচারহীনতার সংস্কৃতি থেকেও। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। সমাজে বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এমনকি ধর্ষণের বিভৎস ঘটনা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। মানুষ কেন এ ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়? সমাজবিজ্ঞানীদের মতে ধর্ষণের সঙ্গে ক্ষমতার বিষয়টি বেশি সম্পর্কিত। ধর্ষণের ঘটনায় কখনো কখনো আবার ভুক্তভোগী নারীর দিকেই আঙুল তোলা হচ্ছে। তবে সবকিছুর মূলে রয়েছে মূল্যবোধের অভাব, যার ন্যাক্কারজনক উদাহরণ মাগুরার 8 বছরের শিশু আসিয়ার ঘটনা। সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, সেখানে একটি বড় বিষয় রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে ত্রুটি রয়েছে। জেন্ডার এডুকেশন, এই ধরনের বিষয়গুলো তো আমাদের পাঠ্যপুস্তক কারিকুলামের মধ্যে নেই। এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে কাজ করার একটি বিরাট জায়গা রয়েছে, কারণ আপনি আইনের আশ্রয় তখনই নেবেন আর যখন অলরেডি অপরাধটি সংঘটিত হয়ে গেছে। তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ধর্ষণের শিকার অনেকে সাহস করে মামলা করছেন,
তবে আইনি ব্যবস্থা এখন পর্যন্ত নারী বান্ধব হয়নি। ধর্ষণ প্রতিরোধে বিচারহীনতার সংস্কৃতি থেকে যেমন বের হতে হবে, তেমনি সামাজিক আন্দোলন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ধর্ষকের দৃষ্টান্তমূলক সাজার তাগিদ তাদের। স্বাভাবিক মেন্টাল স্টেট বলা যায় না, এখানে এক ধরনের বিকৃত মানসিক জায়গাটাই আসলে প্রকাশিত হয়। নারীকে কিভাবে দেখছে, কাজে এই সব কিছুই হলো একটা মানসিক কাঠামো যে ধর্ষণ করে থাকে তাদের মধ্যে কিন্তু আসলে এটা রিফ্লেক্ট করে। বাচ্চাদের ছোটবেলা থেকেই খারাপ স্পর্শ ভালো স্পর্শ বিষয়গুলো সম্পর্কে সচেতন করা, তাকে সামাজিক দক্ষতার জায়গাটা বাড়ানো। কারণ যে বললাম যে এক ধরনের কিন্তু যারা ভালনারেবল থাকে বেশি, নাজুক বেশি, তাদের প্রতি কিন্তু ক্ষমতাটা প্রয়োগ করতে চায়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের বিশেষ ভূমিকা নেয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে শুরু হলো ঈদযাত্রার আনুষ্ঠানিকতা। শুরু হলো ঈদে বাড়ি ফেরার বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও রেলের টিকিট শতভাগই দেয়া হচ্ছে অনলাইনে। 24 মার্চের টিকিট মিলেছে আজ। নগরীর টার্মিনালগুলোতে বাসের আগাম টিকিটের জন্য ছিল যাত্রীর ভিড়। রেলের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের টিকিট বিক্রি দিয়ে শুরু হলো এবারের ঈদযাত্রার আনুষ্ঠানিকতা। অন্যদিকে পূর্বাঞ্চলের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের যাত্রীরা টিকিট পায় দুপুর 2টা থেকে। 24 মার্চের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে শুক্রবার। এরপর পর্যায়ক্রমে 15 থেকে 20 মার্চ দেয়া হবে 25 থেকে 30 মার্চের টিকিট। আর ফিরতি যাত্রার আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে 24 মার্চ। আন্তনগর মেইল ও বিশেষ সহ প্রতিদিন 56,000 যাত্রী গন্তব্যে যাবেন 77টি ট্রেনে। এরই মধ্যে টিকিটের কালোবাজারি বন্ধে নানা উদ্যোগ নিয়েছে রেলওয়ে। 47টা আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257টা আসন থাকে এবং সেই আসন বিক্রি করা হয়। এখন সেই ঈদ যাত্রা আমরা সেই আসনগুলো বিক্রি করব। ট্রেনের পাশাপাশি সকাল থেকে চলছে বাসের আগাম টিকিট বিক্রি। সেজন্য নগরীর টার্মিনালগুলোতে আসছেন যাত্রীরা। বিক্রিও ভালো। পরিবারের সাথে ঈদ করতে হবে, তো টিকিটটা অবশ্যই দরকার, যেহেতু ট্রেনে অনেক ঝামেলা হয়। এই জন্য আমরা আসলে অগ্রিম টিকিট কাটার জন্য আসছি। পরে টিকিট পাওয়া যায় কি না সেজন্য অগ্রিম কাটলে আমাদের সুবিধা হয়, সেজন্য অগ্রিম কাট পাচ্ছি। 25 তারিখে ঈদের অ্যাডভান্স টিকিট দিচ্ছি। বিআরটির ভাড়া অনুযায়ী আমরা বিআরটির অনুমোদন হিসাবে আমরা ভাড়া নিচ্ছি এবং লোকজনের কিছুটা মোটামুটি চাপ আছে। এদিকে বাড়তি ভাড়া আদায় বন্ধে টার্মিনালগুলোয় থাকছে মন্ত্রণালয়ের পর্যবেক্ষক দল। কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই নেওয়া হবে ব্যবস্থা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসক সংকটে বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সম্প্রতি 6 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও কর্মস্থলে যোগ দেয়নি তারা। এ অবস্থায় ভর্তি থাকা রোগীদেরও ছাড়পত্র দেওয়া হচ্ছে অন্যত্র চিকিৎসা নিতে। এতে সীমাহীন দুর্ভোগে পড়ছেন তারা। বেতাগী উপজেলার 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পদ রয়েছে 34টি। বর্তমানে সেবা দিচ্ছেন মাত্র 2 জন চিকিৎসক। বাধ্য হয়ে গত 6 মার্চ থেকে রোগী ভর্তি সহ সব কার্যক্রম বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো ডাক্তারই নাই বলতে গেলে, কোনো মেডিকেল অফিসারই নাই। একজন ডাক্তার আছেন, সে হলো ডেন্টাল ডাক্তার, ডেন্টাল চিকিৎসক। তাকে দিয়েও আমি ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করছিলাম, কিন্তু দেখি জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এখন একজন মেডিকেল অফিসারও নেই। কয়েকদিন আগে আমার কাছে একজন আরএমও ছিলেন, উনি আরএমও চলে গেছেন, মানে কোর্সে চলে যাওয়ার পর থেকে এখন কোনো ডাক্তারই নেই। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা লোকজন। এছাড়া ভর্তি রোগীদের অন্যত্র চিকিৎসা নেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে। রোগী আছে না, গতকালকে বলছে যে এখানে ডাক্তার নাই, আপনারা যেখানে করেন এখানে যান। আমার পোলা নিউমোনিয়া সমস্যা, ওরা 7টা ইঞ্জেকশন না হয় 14টা ইঞ্জেকশন হবে, 2টা ইঞ্জেকশন পরান কেন পরান ছিল কাটতে দিয়েছে, কেননা বলছে তোমরা যেখানে ওইখান থেকে চিকিৎসা নিয়ে যাও। ডাক্তার বলছে আসবে, ডাক্তার তো এখনো আসে নাই। আর মনে করেন আজকে আমাদের 3 দিন হচ্ছে, আর এখানে আমরা থাকবো না, চলে যাইতে হইব। কর্তৃপক্ষ বলছে হাসপাতালটিতে সম্প্রতি 6 জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হলেও তারা কর্মস্থলে যোগ দেননি। এসব চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এই স্বাস্থ্য কর্মকর্তার। যারা জয়েন করেন না, যারা এরকম অধ্যত্ব প্রকাশ করেন আমাদের ডিরেক্টর অ্যাডমিন স্যারের, ডিজি হেলথ ডিরেক্টর অ্যাডমিন স্যারের এইগুলো আদেশ বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী যেন একটা এইসব আচরণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।
আর জরুরি ভিত্তিতে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালানোর জন্য ডাক্তারকে যেন এনশিওর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দ্রুত চিকিৎসক নিয়োগ ও চিকিৎসা সেবা চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী, খুলনা সহ দেশের 6 জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে সিলেট বিভাগের 2-1 জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বুধ বৃহস্পতিবারের দিকে দেশের কোথাও কোথাও হতে পারে বজ্রবৃষ্টি। ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় 37 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার হার নেমেছে 3%। অপেক্ষায় লাখো যাত্রী। সংকট সমাধানে উদ্যোগ। রমজানের বাজারে স্বস্তির হাওয়া। দাম কমেছে বেশ কিছু পণ্যের। বেড়েছে বোতলজাত সয়াবিনের সরবরাহ। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নলতা আহসানিয়া মিশনের উদ্যোগে এবারও চলছে ইফতার আয়োজন। প্রতিদিন এই আয়োজনে অংশ নেন 6 থেকে 8,000 মানুষ। এই আয়োজনে কাজ করছেন 2 শতাধিক স্বেচ্ছাসেবক। দেশের মধ্যে এটি সবচেয়ে বড় ইফতার জমায়েত বলে দাবি আয়োজকদের। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় হযরত খান বাহাদুর আহসানুল্লাহর মাজার প্রাঙ্গণ। সামনেই বিশাল প্যান্ডেল। সেখানে প্রতিদিন ইফতার করেন 6 থেকে 8,000 মানুষ। রমজান মাস জুড়ে চলে এই আয়োজন। রোজাদারদের জন্য প্রতিদিন 12 মণ দুধ দিয়ে তৈরি করা হয় ফিরনি। থাকে ডিম, খেজুর, ছোলা, চিরা ও কলা। আমার বাসা এখানে। আমি ছোটবেলা থেকে 1997 সাল থেকে এখানে ইফতারি করে আসছি। ইফতারি করার জন্য আমরা বেনাপোল থেকে আসছি। আমরা একটা গাড়ি নিয়ে 5-7 জন এখানে আসছি আর কি। ইফতার সামগ্রী তৈরিতে কাজ করেন 2 শতাধিক স্বেচ্ছাসেবক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিশাল আয়োজনের কর্মযজ্ঞ। সিঙ্গাড়ায় 6,000 আর ফিন্নি, ডিম, কলা, সিঙ্গাড়া আর হচ্ছে সুজি, ছোলা। আমরা কাজ করি স্বেচ্ছায়, অল্প মজুরিতে, শুধুমাত্র সোয়াবের আশায়। আমরা অন্য জায়গার থেকে কাজ বাদ দিয়ে এইখানে এসে কাজ করি। প্রতিদিনের ইফতার আয়োজনে খরচ হয় অন্তত 3.5 লাখ টাকা। দেশ বিদেশের ভক্তরা এসব খরচ বহন করেন বলে জানান আয়োজকরা। হযরত মুর্শিদ মাওলানা রহমাতুল্লাহর ভক্ত এবং আশিকান যারা দেশ বা দেশের বাইরে অবস্থান করতেন, সকলে মিলে এই ইফতারের অর্থ বহন করা হয়। 1950 সাল থেকে মাজার প্রাঙ্গণে স্বল্প পরিসরে চালু করা হয় এই আয়োজন। সময়ের সাথে ধীরে ধীরে বেড়েছে অংশগ্রহণকারী ও আয়োজনের পরিধি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওমরা ভিসার জন্য শতভাগ আবেদনে অনুমোদন দিত ঢাকার সৌদি দূতাবাস, কিন্তু 6 মার্চ থেকে তা নেমেছে 2 থেকে 3%। রমজানে ওমরা করার অপেক্ষায় লক্ষাধিক যাত্রী। একই কারণে হজের জন্য বাড়ি ভাড়া করতেও যেতে পারছেন না এজেন্সির প্রতিনিধিরা। ধর্ম উপদেষ্টা বলেছেন, সংকট সমাধানে সৌদি আরবের সাথে যোগাযোগ করা হবে। হজের খরচ বেড়ে যাওয়ায় কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে বেড়েছে ওমরার যাত্রী। প্রতি মাসে 25 থেকে 30,000 মানুষ মক্কায় যান। আর রমজানের ওমরার যাত্রী দাঁড়ায় লাখের কাছাকাছি। কিন্তু গেল 6 মার্চ থেকে নতুন ওমরা ভিসা একরকম বন্ধ। 100টি আবেদনের বিপরীতে ভিসা মিলছে 2 থেকে 3টি। রমজানে ওমরার জন্য কয়েক মাস আগেই টিকিট কেটে রাখেন যাত্রীরা। বর্তমানে এ সংখ্যা 30,000-এর বেশি। তাদের টিকিটের টাকা ফেরতের বিষয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, জানাচ্ছে হাব। এখন অনেকেরই যাত্রা বাতিল করতে হচ্ছে এবং এয়ারলাইন্সগুলো এই রিফান্ড দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। আমি মনে করি এটা একটা যৌক্তিক কারণে এই রিফান্ডগুলো পাওয়া উচিত এবং কেউ যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ইতিমধ্যে মানুষের মধ্যে, যাত্রীদের মধ্যে, এজেন্সিদের মধ্যে একটা চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। এখানে শত শত কোটি টাকার একটা বিষয় ইনভলভ রয়েছে। আমরা আশা করি এই দেশের এই মূল্যবান বৈদেশিক মুদ্রাগুলো এয়ারলাইন্সগুলো যাতে এভাবে অনিয়মের মধ্যে নিয়ে যেতে না পারে, সেই পদক্ষেপ আমাদের মন্ত্রণালয় গ্রহণ করবেন। এদিকে কয়েক বছর ধরে হজের বাড়ি ভাড়ার জন্য আলাদা ভিসা বন্ধ। এজন্য ওমরার ভিসা নিয়ে এসব কাজ করতে যান এজেন্সির প্রতিনিধিরা। ভিসা না পেয়ে তারাও যেতে পারছেন না। অথচ 25 মার্চ শেষ হচ্ছে বাড়ি ভাড়া করার সময়সীমা।
কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া ওমরা ভিসা বন্ধ করা হয়েছে, যার কারণে এখন আমাদের এজেন্সির মালিকদের মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। কারণ বাড়ি ভাড়াটা কোনোভাবে সরজমিনে গিয়ে না দেখে করার কোনো সুযোগ থাকে না। আবার রাজকীয় সৌদি সরকার থেকে একটা বাইন্ডিংস আছে 25শে মার্চের মধ্যে বাড়ি ভাড়ার কাজটা শেষ করার জন্য। বাড়ি ভাড়া না হলে মিলবে না হজের ভিসা। সংকট নিরসনে মন্ত্রণালয়কে জানিয়েও সমাধান পাননি এজেন্সি মালিকরা। তবে এ নিয়ে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। সৌদি কর্তৃপক্ষের সাথে আলাপ করে হাবের সদস্যের সাথে আলাপ করব, সৌদি গভর্নমেন্টের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নেব। এদিকে 29 এপ্রিল থেকে হজের ফ্লাইট শুরু করার কথা থাকলেও এখনও ঢাকা মদিনা রুটে ফ্লাইটের শিডিউলই নিশ্চিত হয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা কেজি দরে। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে বছরে মাংসের চাহিদা 76 লাখ টন, আর দেশের খামারে উৎপাদন হচ্ছে 92 লাখ টন। খামারিরা বলছেন পশুর খাবার ও উৎপাদন খরচ বেশি হওয়ায় মাংসের দাম কমছে না। আমদানিকারকরা জানান মাংস আমদানি করা হলে 500 টাকা কেজিতে দেয়া সম্ভব, তবে আমদানিতে আগ্রহী নয় অধিদপ্তর। গত 10 বছরে দেশে গরু বেড়েছে 14 লাখ, তারপরও মাংসের দাম বেড়েছে 150%-এর বেশি। এখন 1 কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা দরে। উৎসব আসলে দাম আরও বাড়ে। যদি হিমায়তের মাংসটা ওপেন করে দেওয়া যায় তাহলে আমাদের কিন্তু ভোক্তাদের আরেকটু সুবিধা হবে। এই বিষয়টা নিশ্চয়ই সরকার নজর দেবে, এটা আমাদের প্রত্যাশা। দাম নিয়ন্ত্রণে হিমায়িত মাংস আমদানি করতে চান ব্যবসায়ীরা। তাদের দাবি ভারত, পাকিস্তান ও ব্রাজিল থেকে আমদানি করলে দাম পড়বে সর্বোচ্চ 500 টাকা কেজি। বিষয়টি বিবেচনার জন্য সরকারকে চিঠি দিয়েছে আমদানিকারক সমিতি। প্রিমিয়াম কোয়ালিটির মাংস বলেন সর্বোচ্চ 500 টাকা হবে। অনেকগুলো চ্যানেল পার হয়ে ভোক্তার কাছে যেতে ভোক্তা 500 টাকায় পেয়ে যাবে। আর বিভিন্ন ধরনের মাংস আছে, বিভিন্ন ধরনের কাট আছে, অফল যেগুলো আমরা কলিজা বা হার্টস, কিডনি, মাথার মাংস, পায়ের মাংস, সেগুলো 200 টাকার নিচে পেয়ে যাবে। তবে মাংস আমদানির বিপক্ষে খামারিরা, কারণ চাহিদার তুলনায় 17 লাখ টন মাংস বেশি উৎপাদিত হচ্ছে দেশেই, কিন্তু দাম কমানো যাচ্ছে না, কারণ গোখাদ্যের দাম অনেক বেশি। তারপরও মাংস আমদানিতে রাজি নয় অধিদপ্তর। আমাদের দেশে এখন আমরা মাংসই স্বয়ংসম্পূর্ণ, প্রত্যেকটা বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছুই আছে। তারপরে এখন যদি আপনারা মাংস আমদানি করার প্রস্তুতি নেন তাহলে তো আমরা মাঠে মারা যাব। ফ্রোজেন মাংস আমদানি কিছুটা নিরুৎসাহিত করি এই কারণে যে আমাদের দেশে 2 থেকে 3টা গবাদি পশু পালে এরকম প্রায় 18 লক্ষ হাউস হোল্ড আছে, আর এই কুরবানিকে কেন্দ্র করে আমাদের 7 লক্ষ খামারি আছে। তো বাংলাদেশে গবাদি পশুর সরবরাহটা আমরা বলতে চাই যে আমাদের যে ন্যূনতম চাহিদা 120 গ্রাম, এই চাহিদা পূরণে আমরা স্বয়ংসম্পূর্ণ। 2022 সাল থেকে মাংস আমদানি করতে প্রাণী সম্পদ অধিদপ্তরে অনুমতি নিতে হয়, তারপর আর বিদেশ থেকে মাংস আসেনি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশি দামের আশায় রাজবাড়ীতে অপরিপক্ক রসুন তুলছে কৃষক। এতে স্বাভাবিকের তুলনায় রসুনের ওজন কম হচ্ছে। বাজারে চাহিদা থাকায় বিক্রিও হচ্ছে চড়া দামে। অপরিপক্ক রসুন তোলায় উৎপাদন খরচ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। রসুনের গাছের রং এখনো সবুজ। গাছ মরে যাওয়ার পরেই পরিপক্ক হয় রসুন। এখনো 1 মাস বাকি থাকলেও মাঠ থেকে তোলার ধুম পড়েছে। বাজারে প্রতিমন রসুন 4 থেকে 4,500 টাকায় বিক্রি হয়। অপরিপক্ক রসুন তুলছে চাষিরা। এতে বাজারে দাম বেশি পেলেও আশানুরূপ ফলন হচ্ছে না। দাম একটু বেশি পেলেও ওজনে কমিয়ে আসতেছে। এখন তুলে বাজারে একটু মূল্য বেশি পাচ্ছে, যার কারণে এই জমিতে হচ্ছে রসুন তুলে বাজারে বিক্রি করতেছে। বীজ, সার, কীটনাশকের দাম ও মজুরি বাড়ায় আবাদের খরচ হয়েছে অন্যবারের চেয়ে বেশি। বিঘাপতি খরচ পড়েছে 80 থেকে 1 লাখ টাকা, আর বিঘায় রসুন উৎপাদন হচ্ছে 20 থেকে 25 মণ। গত বছর বিঘা প্রতি উৎপাদন হয়েছিল 30 থেকে 35 মণ। বিঘা প্রতি আমাদের ইন টোটাল খরচ মনে করেন 1 লাখ টাকার মতো, আর আমাদের বিক্রি হতেছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা কিভাবে কি করব? সব জিনিসের দাম বেশি। আমরা তো চালান পাতি পুরে খাটাই আমরা ক্ষেত খোলা করছি, এখন তো আমাদের চালানটা উঠতেছে না। চাষিদের অপরিপক্ক রসুন না তোলার জন্য নিরুৎসাহিত করছে কৃষি বিভাগ। কৃষক অতি দাম পাওয়ার আশায় রসুন কিছুটা উত্তোলন শুরু করেছে, যেহেতু আগাম ফসলের দাম বেশি পায়। কিন্তু এই অবস্থায় রসুন উত্তোলন করলে মাঠ থেকে ওজনে কমে এবং ফলনেও কিছুটা কম। এবছর রাজবাড়ীতে 3,580 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 24,818 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সময় এবং দাম বাড়িয়েও সরকারিভাবে ধান চাল সংগ্রহের লক্ষ্য অর্জন করতে পারেনি বগুড়া খাদ্য অধিদপ্তর। ধানের দর বেশি থাকায় গত মৌসুমেও আমন সংগ্রহ লক্ষ্য পূরণ হয়নি। এদিকে লোকসানের শঙ্কায় সরকারের সাথে চাল সরবরাহের চুক্তি করেনি অনেক মিল মালিক। গত 17 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত 6.5 লাখ মেট্রিক টন আতপ ও সিদ্ধ চাল এবং 3.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য ছিল খাদ্য বিভাগের। এ সময় 33 টাকা কেজিতে ধান এবং 46 ও 47 টাকা কেজি দরে আতপ ও সিদ্ধ চালের দাম বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের পরেও চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,41,000 মেট্রিক টন কম, আর ধান সংগ্রহ হয়েছে মাত্র 26,714 মেট্রিক টন। ধানের ন্যায্য মূল্য পেয়েছে এবং অনেক ভালো দাম পেয়েছে। সরকারের আরেকটা লক্ষ্য থাকে, সেটা হয়েছে যে একটা নিরাপদ মজুদ গড়ে তোলা। আমাদের কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা গোডাউনে একটা নিরাপদ মজুদ আছে। ভিজিডি, টিসিবি, জিআর, এই চাল বাজারে যাওয়ার কারণে বাজারটা কিন্তু স্থিতিশীল। চাষিরা বলছেন এবার ধানের ফলন হয়েছে কম, আর মৌসুমের শুরু থেকেই সরকার নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে ধানের দাম ছিল বেশি। এতে সরকারের ঘরে ধান দিতে ছিল তাদের অনীহা। বর্তমান আতপ ধানের বাজার আপনার হলো 19 থেকে 2,000 টাকা, তাহলে ডিফারেন্স হলো 600-700 টাকা মনের ডিফারেন্স। আর মোটা ধান আপনার গতবার ছিল হলো 1800 টাকা, এবার হলো 2020 থেকে 30 টাকা। রেট দিচ্ছে হলো যে 33 টাকা কেজি, আর আমরা পাইকারের কাছে ধান বিক্রি করতেছি 37-38 টাকা কেজি। সরকারের গোডাউনে ধান দিবে শুকন লাগে, পরিষ্কার করান লাগে। 1 বিঘে 10 মণ আর 1 বিঘে 14 মণ আছে, আর বেচতে তো আমরা এই কৃষকরা এমনি লসই খাই দিচ্ছি, লাভ তো আর নেই। খাদ্য অধিদপ্তরের হিসেবে আতপ ও সিদ্ধ চাল দেওয়ার মতো দেশে চাল কল আছে 12,504টি। এর মধ্যে চাল সরবরাহের জন্য চুক্তি করেছে 8,164টি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। রাজধানী বাজারে রমজানের দ্বিতীয় সপ্তাহে কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। 5 লিটারে বোতলজাত সয়াবিন মিলছে 850 টাকায়, আর পাম অয়েল বিক্রি হচ্ছে 150 টাকায়। ছোলা, মসুর ডালের দাম স্থিতিশীল আছে। ছোলা 105 টাকার, মসুর ডাল মিলছে কেজিতে 110 টাকায়। চিরা, মুড়ি ও গুড়ের দাম স্বাভাবিক রয়েছে। লেবু হালিতে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। কমেছে শসা, বেগুন, ব্রয়লার ও সোনালী মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 185 টাকায়, সোনালী বিক্রি হচ্ছে 250 টাকা দরে। এদিকে বাজারে প্রতি কেজি লাচ্ছা সেমাই 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। মাঝখানে সয়াবিন তেলটা একটু হাহাকার ছিল, এখন মোটামুটি বাজারে চলে এসছে, যেটা প্রায় 10 দিন আগেও ছিল না। সরবরাহ ভালো, আগের দামে আছে 1 লিটার 175, 2 লিটার 350, 5 লিটার 850। আগে গত বছর হচ্ছে আমরা 80 টাকা করে বিক্রি করছি, এবার হচ্ছে 80 করে বিক্রি করতেছি। এটার কোনো মানে বাড়ার যে ব্যাপারটা ছিল প্রতি বছর যে সিন্ডিকেটের ব্যাপার থেকে ওটা হয়নি, আগের মতোই আছে। রমজানের ছোলা, চিনি, চিরা সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কমেছে, স্বস্তি মিলেছে মুরগির বাজারে। তবে বাড়তি সবজির দাম এখনো সংকট কাটেনি বোতলজাত সয়াবিনের। বরিশালে বাজারে ছোলা বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে, আর প্রতি কেজি চিরার দাম 70 টাকা। সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি পুরোপুরি। খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা লিটারে। রাজশাহীতে কমেছে ছোলা ও চিনির দাম। চট্টগ্রামে বাড়ছে শীতকালীন সবজির মূল্য। গত 2 সপ্তাহের চেয়ে কিছু সবজির দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন মৌসুম শেষ হওয়ায় দাম বাড়তির দিকে। এদিকে খুলনার বাজারে সবজির দাম কমলেও তেলের দাম নিয়ে অস্বস্তি রয়েছে ক্রেতাদের মাঝে। তেল তো বর্তমানে পাওয়া যাইতে না, লিটারিতে পাওয়া যায় না। লিটার তেল সব হলো খুচরা তেল, আর 200 টাকা কেজি। দেশি মুরগি আমরা গত সপ্তাহে বিক্রি করছিলাম 600 টাকা, এই সপ্তাহে 600 টাকা বিক্রি করতেছি। ব্রয়লার মুরগি 190 টাকা বিক্রি করছিলাম, এই সপ্তাহে 195-200 টাকা বিক্রি করতেছি। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।